বেড়াতে যাওয়ার উদ্যোগ চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু ডেস্টিনেশন ফাইনাল হচ্ছিল না কিছুতে। বেশ কয়েকদিন লাহুল স্পিতির উপরে রিসার্চ চলল। প্রোজ অ্যান্ড কোনসের চুলচেরা হিসাব করে তাকে আপাতত স্থগিতই রাখা হলো। তারপর হঠাৎ এলো লে লাদাখের নাম। বহুদিনের ইচ্ছা থাকলেও শারীরিক কারণে সেখানে যাবার সাহস করিনি আজ পর্যন্ত। আমি হাই প্রেশারের রুগী, গৌতম সুগারের। শুনেছি সেখানে গিয়ে বহু লোকই শ্বাসকষ্টের শিকার হয়েছেন, তাই বিরত ছিলাম এতদিন। আজ হঠাৎ কোথা থেকে সাহস এলো মনে। আমাদের বন্ধু ভাস্করদা বেশ খোঁজাখুঁজি করে এক ভালো প্যাকেজের সন্ধান এনেছেন। জনপ্রিয় ট্র্যাভেল এজেন্সি থমাস কুক অর্গানাইজ করছে 6 নাইট 7 ডেজের লে লাদাখ প্যাকেজ, যাতে পাওয়া যাবে বাই ওয়ান গেট ওয়ান অফার। আইটানারি পড়ে ভালোই লাগলো। সঙ্গে থাকবে অভিজ্ঞ ট্র্যাভেল গাইড, ভেহিকেলে থাকবে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা। দুগ্গা দুগ্গা করে রওনা হয়ে পড়লাম। ট্যুরে যোগ দিতে হবে লে এয়ারপোর্ট থেকে। তবে আমি আর গৌতম প্রোগ্রামে একটা ছোট্ট বদল রাখলাম। আমরা বেরিয়েছি একদিন আগে। লেতে একটি বাড়তি দিন থাকবো আমরা বেটার অ্যাক্লেমেটাইজ করার জন্য। অ্যাক্লেমেটাইজেশন অর্থাৎ এই যে আমরা সমুদ্রতল থেকে অনেক হাই অল্টিটিউডে যাব, সেই ক্লাইমেটের সঙ্গে মানিয়ে নেবার জন্য শরীরকে কিছুটা বাড়তি সময় দেয়া। মুম্বাই থেকে আমরা নিয়েছি রাত 1টার দিল্লিগামী ফ্লাইট। দিল্লিতে কিছুক্ষণ লেওভারের পর সকাল 6:10 দিল্লি থেকে লের ফ্লাইট। লে পৌঁছে যাব সকাল 7:50। সারা রাতের ক্লান্তিতে লের ফ্লাইটে বসে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চোখ খুলে জানলার বাইরে দেখে হতবাক হলাম। দুহাতে চোখ ঘষে বোঝার চেষ্টা করলাম এ কি সত্যি না স্বপ্ন। জানলার বাইরে তখন শুধু ঢেউ খেলানো ধূসর পাহাড়, কোথাও লালচে কোথাও কালচে, মাথাগুলি ঢাকা রূপলি বরফে। আর সেই ধূসর পাহাড় ছুঁয়ে আছে উজ্জ্বল নীল আকাশ। ভাসছে পেঁজা তুলোর মতো সাদা মেঘ। এমন অপূর্ব অথচ এমন আশ্চর্য ভূপ্রকৃতি এর আগে আমি কখনো দেখিনি। বিস্ফারিত চোখে ভরে নিচ্ছি সব ভালো লাগাটুকু। শুধু আমিই নয়, ফ্লাইটের সব যাত্রী তখন ফ্লাইটের ছোট্ট জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হাত অজান্তেই তখন মোবাইলের বাটনে, দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সবাই। এইসব দেখতে দেখতেই ফ্লাইট ল্যান্ড করলো লের কুশোক বাকুলা রিম্পোচে এয়ারপোর্টে। এটি একটি সামরিক বিমানবন্দর, আর এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ট্র্যাভেল এজেন্সি এক্সট্রা পেমেন্টের বিনিময়ে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। যেহেতু আমরা একদিন আগে পৌঁছেছি, তাই এয়ারপোর্ট টু হোটেল ড্রপের খরচ আমাদেরই দিতে হবে। নির্দিষ্ট দিনে আসলে অবশ্য সেটি ফ্রি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, জম্মু কাশ্মীর রাজ্যের মতো ইউনিয়ন টেরিটরি অফ লাদাখেও মোবাইলের প্রিপেড কানেকশন চলে না, একমাত্র পোস্টপেড। আর পোস্টপেডের মধ্যেও এখানে কাজ করে কেবল জিও আর এয়ারটেল। আমার ভোডাফোন কানেকশন, তাই লে পৌঁছবার সঙ্গে সঙ্গে মোবাইলটি অচল হয়ে গেল। প্রথম দর্শনেই প্রেমে পড়লাম শহরটির। ঝকঝকে পরিষ্কার শহর, বিউটিফুলি মেনটেন রাস্তাঘাট, চারপাশে ন্যাড়া রুক্ষ পাহাড়, কখনো মাথায় রূপালি বরফের চাদর। সব মিলিয়ে দারুণ নিজস্বতা আছে এই শহরের, সবার থেকে আলাদা। যথাসময়ে হোটেল পৌঁছলাম এবং প্রথাগত সম্মান দেখিয়ে ওয়েলকাম জানানো হলো আমাদের। হোটেলটি ছোট্ট হলেও ছিমছাম। ডান দিকের স্বল্প জায়গায় আর্টিফিশিয়াল গ্রাসের গালিচা পেতে গার্ডেন চেয়ার দেয়া হয়েছে। ডাইনিং হলটি মাঝারি সাইজের, প্রায় 40 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারে। সারা রাত ট্রাভেলিংয়ে বেশ কিছুটা পরিশ্রান্ত আমরা। হাই অল্টিটিউডে এসে পৌঁছেছি বলে কিছু শারীরিক অসুবিধাও বোধ করছি। তাড়াতাড়ি আলুর পরোটা আর নুডল দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে।
আর এই যে একটা সিঁড়ি উঠে গেছে, এইটা দিয়ে ওপরে ছাদের দরজাটা আর কি। আর খুব একটা ভিউ নেই, এটা যেহেতু সিটির ভিতরে, এটাতে সেরকম ভিউ নেই। চারপাশেই ঘর বাড়ি রয়েছে, আর স্নোক্ল্যাড পিকস দেখা যাচ্ছে খুব সামান্য সামান্য, একটু দূরে দেখা যাচ্ছে। এই স্টেয়ারটায় এসেছি, এই যে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম আর কি। এটা যে স্টেয়ার কেসটা, এখান থেকে একটুখানি বাইরের ভিউটা দেখাই। আশেপাশে আরও হোটেলই রয়েছে। এই যে একেবারে সামনে একটা ভালো বড় হোটেল দেখা যাচ্ছে। মোগল হোটেলে আমাদের রুমটার একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হলো রুম। বাঁদিকে একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য, তার উপরে এই হচ্ছে টিভি, আগে গিয়ে একটা সোফা আর টেবিল রয়েছে বসার জন্য। এই পাশটা হচ্ছে হোটেলের সামনের দিকটা আর কি। এখানে অবশ্য বালকানি কিছু নেই, আর এই হচ্ছে জানলার থেকে আপনি এই সামনের লনটার একটু ভিউ পাওয়া যায় আর কি। এই হলো লনের ভিউটা। আর এই রয়েছে সাইডে একটা খাটের সাইডে একটা টেবিল, তাতে ইন্টারকম রয়েছে। এই হচ্ছে বেডটা। বেডের সামনে অপোজিট দিকে একটা বড় আলমারি রয়েছে, আর তার পাশে একটা চেয়ার টেবিল, একটা আয়না। বাথরুমটা দেখিয়ে দিই। মোটামুটি ছোটোর ওপরে হলেও ঠিকঠাক আছে। এই হচ্ছে ওয়াশ বেসিন, এই পাশে কমন, আর এই পাশে একটা ডেডিকেটেড শাওয়ার প্লেস রয়েছে। এই যে এই শাওয়ার প্লেস, শাওয়ার। এখানে একটুখানি টয়লেটরিজ এই পাশেই দিয়ে দিয়েছে, শ্যাম্পু আছে, একটা সাবান আছে। বেস্ট লাগছে সেটা হচ্ছে এই যে জানলার বাইরেই একদম দেখুন এই অ্যাপ্রিকট গাছ, আর অ্যাপ্রিকট গাছে একেবারে থোকা থোকা অ্যাপ্রিকট হয়ে রয়েছে। আমার তো দারুণ লাগছে, কারণ আমরা তো আর বম্বেতেই বলুন বা আপনারা কলকাতায় যারা থাকেন বা অন্যান্য জায়গায় যারা থাকেন, তাদের তো আর এরকম হঠাৎ করে জানলার বাইরে গাছে থোকা থোকা অ্যাপ্রিকট দেখার চান্স পাওয়া যায় না আর কি। তো সেই জন্য এটা আমার জন্য ভীষণ একটা ইউনিক এক্সপিরিয়েন্স। সারাদিন ঘরে শুয়ে বসে কাটিয়ে রাতেও ঘরেই খাবার অর্ডার করলাম। ডিনারে অর্ডার করেছি চিকেন থুকপা। থুকপা হলো মূলত টিবেটিয়ান নুডল স্যুপ। এই টিবেটিয়ান নুডল স্যুপে থাকে বিভিন্ন ধরনের ভেজিটেবল, আর তার ভিতরে রেক্ট্যাঙ্গুলার শেপের নুডল। এটি মিন্সড চিকেন বা মিট দিয়েও বানানো হয়। খাবারটি যথেষ্ট হেলদি আর টেস্টি। আমরা দুজনেই খুব এনজয় করলাম এর স্বাদ। এই যে গৌতম চামচে তুলে নুডলটা দেখাচ্ছে, দেখুন নুডলের ইনগ্রিডিয়েন্ট সেমই, শুধু শেপটা আলাদা। গতকাল লে পৌঁছে মাথা বেশ ধরে গেছিল, মাথার মধ্যে ভারী ভারী ভাব। সমুদ্রপৃষ্ঠ থেকে এসে পৌঁছেছি 11,500 ফিট উচ্চতায়, আর অল্টিটিউডের এই পার্থক্যই মাথা ধরার মূল কারণ। অনেকেই প্রথম দিনেই অসুবিধা ভোগ করেন, তবে আজ সকাল থেকে অনেক বেটার ফিল করছি। হোটেলের আশেপাশে একটু ওয়াকিং করতে বেশ ভালো লাগলো। পাশেই বরফ গোলা জলের একটি ধারা বয়ে চলেছে, তার পাশে রয়েছে ছোট একটি প্রেয়ার হুইল। বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করেন যে এই প্রেয়ার হুইলের রোটেশনে ধর্ম ও জ্ঞানের প্রসার ঘটে। এমন সুন্দর সুযোগ আমরাই বা হাতছাড়া করি কী করে? হোটেলে ফিরে এসে ছাদে এলাম। এতক্ষণে হোটেল থেকেই তুষার শৃঙ্গের দেখা পাওয়া গেল, সামনে ও পিছন দুদিকেই। সাড়ে 12টা নাগাদ বেরিয়ে পড়লাম। গতকাল সারাদিনই হোটেলে রেস্ট নিয়েছি। আজ হালকা হাঁটাচলা করে বুঝে নিতে চাই
শরীরে কোনো অস্বস্তি আছে কি না। তাই ঠিক করলাম কাছের বাজারে যাব হেঁটে হেঁটে। তাছাড়া আজকে লাঞ্চে লোকাল ভাইবও একটু নিতে চাই। আমাদের হোটেল লে শহরের ভিতরে, তাই হোটেল থেকে বেরিয়েই প্রচুর দোকান, কার্পেট, পশমিনা আরও নানা রকমের লোকাল সুভেনিয়ার আইটেম বিক্রি হচ্ছে চারপাশে। মার্কেটে পৌঁছে অবাক হলাম, বেশ বড় বাজার, সব ধরনের দোকানপাট রয়েছে, প্রচুর ব্যাংক, প্রচুর রেস্টুরেন্টও। লোকাল কুশিনের সঙ্গে সঙ্গে নানা রকম কন্টিনেন্টাল আইটেমেরও ছড়াছড়ি। প্রচুর বিদেশি পর্যটকও চোখে পড়ল। আমরা একটি টেরেস্ট রেস্টুরেন্টে লাঞ্চ করতে এলাম। একটা চিকেন বিরিয়ানি নিয়ে লের ভাইব এনজয় করতে লাগলাম। বুঝতে পারলাম অল্প বয়সীদের কাছে লে কিন্তু একটি খুব জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। মেনলি এটা হলো বাইকার্স প্যারাডাইস। বাইক চালাতে যারা ভালোবাসেন তাদের অনেকের জীবনই স্বপ্ন লে লাদাখে একবার বাইকে ট্র্যাভেল করা। এখানে গজিয়ে উঠেছে অনেক ট্র্যাভেল এজেন্সি, যারা এক্সক্লুসিভলি বাইকার্সদের জন্যই ট্যুর অ্যারেঞ্জ করে থাকেন। বাইক ও প্রোটেকশনের জন্য লেগ গার্ড, আর্ম গার্ড আরও বিভিন্ন অ্যাক্সেসরিজ প্রোভাইড করেন। আবার ইন্ডিভিজুয়ালও এখান থেকে বাইক ইত্যাদি রেন্টে নিতে পারেন। মেয়েরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। লাদাখ ঘোরার সময় প্রত্যেক বাইকার্স গ্যাংয়েই দু একটি করে মেয়ে চোখে পড়ল, আর মেয়ে হিসাবে খুব গর্ব অনুভব করলাম। যদিও ট্রাভেল এজেন্সি থেকে জানানো হয়েছে যে গাড়িতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকবে, তাও কেন জানি না মনে হলো একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখা দরকার, আর সেটাও এই কাছের বাজারেই পেয়ে যাব। মেডিকেল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হোটেলের পথে পা বাড়ালাম। দোকানদার স্পষ্ট জানিয়ে দিলেন অক্সিজেন সিলিন্ডার ব্যবহার হোক বা না হোক, এমনকি সিল ভাঙা না হলেও ফেরত নেবার কোনো ব্যবস্থা নেই। ব্রেকফাস্ট টাইম চলছে আমাদের ট্রাভেল এজেন্সির তরফ থেকেই ব্রেকফাস্ট রয়েছে, তো সবাই খাচ্ছে। এই যে আমাদের টেবিলে আমাদের মেম্বার্সরা এখানে বসে আছে। কেমন লাগছে ব্রেকফাস্ট? ভালো? ভাটুরাটা ভালো? ভাটুরা খেলে? তুমি ভাটুরা নিনি? তোমরা কেউই খাওনি? ভাস্করদা ভাটুরা খেয়েছেন? না, সবে এনেছেন আর কি। আচ্ছা, টেস্ট করে বলা হবে আর কি। আমি একটা ভাটুরা নিয়েছি। এই দুটো ট্রাভেলার আমাদের জন্য অ্যালট করা হয়েছে। এই দুটো ট্রাভেলারে আমরা পুরো ট্যুরটা ঘুরবো। একটু বলে রাখি যে আমরা এই ট্যুরটা করছি থমাস কুকের সঙ্গে। তো আমাদের পুরো গ্রুপটা সেটা হচ্ছে 19 জনের গ্রুপ। তো 19 জনের জন্য এরা দুটো ট্রাভেলার দিয়েছে। 19 জন প্লাস একজন ট্যুর গাইড, মানে টোটাল 20 জন হলো। তাহলে 10 জন করে দুটো ট্রাভেলারে ট্রাভেল করবে, এই রকম মোটামুটি স্থির হয়েছে আর কি। প্রথম গাড়িটা আমরা বসেছি। আমরা এসে দেখলাম যে আমরা টোটাল 7 জন আছি বাঙালি। তো আমরা 7 জন বাঙালি এই প্রথম গাড়িটা নিয়েছি আর কি। আরও অবশ্য 3 জন এটাতে থাকবে, আর বাকি অন্যান্য স্টেটের লোকেরা পিছনে ট্রাভেলারটাতে রয়েছে। আজকে দেখানো হবে কাছাকাছি 2-4টে স্পট। ইচ্ছাকৃতভাবেই এমন ট্যুর প্রোগ্রাম সেট করা হয় যাতে ট্যুরিস্টদের বেশি ধকল না হয়, কারণ শরীর পুরোপুরি অ্যাক্লিমেটাইজ হতে কমপক্ষে 48 আওয়ার্স সময় লাগে, আর সেই সময় পর্যন্ত বেশি ধকল না নেওয়াই ভালো। লাদাখের মাটিতে পা রেখেই যা আপনাকে মুগ্ধ করবে তা এখানকার পিওরিটি। আকাশ যেমন গাঢ় নীল, তেমনি শুদ্ধতা তার বাতাসে। বুক ভরে শ্বাস নিন, দেখবেন শরীরে এক অন্যই সতেজতা পাচ্ছেন। সূর্যের কি তীব্র আলো, কি ঔজ্জ্বল্য তার ছটায়! রোদ চশমা ছাড়া ভালো করে তাকানোই যায় না। সামার সিজনে ঘুরতে আসলেও লাদাখে কিন্তু গরমের কাপড় একেবারে মাস্ট। পাতলা সোয়েটার, জ্যাকেট, উলেন টুপি, গ্লাভস আর উলেন মোজা অবশ্যই আনবেন।
এছাড়াও মাস্ট হচ্ছে রোদ থেকে বাঁচবার ক্যাপ, সানগ্লাস আর সানস্ক্রিন লোশন। আমাদের প্রথম স্টপ হল অফ ফেম। এটি একটি আর্মি বিল্ট মিউজিয়াম। এই অঞ্চলের বিভিন্ন যুদ্ধে, প্রধানত কার্গিল ওয়ারে যেসব সৈন্যরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটি গড়ে তোলা হয়েছে। লে শহরের রাস্তাঘাট একেবারে ঝকঝকে, ওয়েল মেনটেন্ড। লাদাখ পশ্চিমে পাকিস্তান, পূর্বে চায়না আর ওয়াখান করিডোরের থ্রু দিয়ে আফগানিস্তানের সঙ্গে তার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, আর তাই এর লোকেশনাল ইম্পর্টেন্স অপরিসীম। হল অফ ফেমের এন্ট্রি টিকিট দেশি ও বিদেশি নাগরিকদের জন্য আলাদা। এছাড়া ক্যামেরারও আলাদা টিকিট কাটতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেলে গাইড ভিতরের ব্যবস্থা সম্পর্কে একটু বুঝিয়ে দিলেন। अंदर लगेंगे, अंदर अपना एक जा चुका है, गाइडिंग चालू है। जो गाइड कर रहे हैं वो एक्स आर्मी मैन है, लोकल गाइड वगैरह, बट तो एक्स आर्मी मैन है, उनका जो चार्ज होता है वो लोग ले लेते हैं। ओके, प्रॉपर आपको ब्रीफिंग हो जाएगी, प्रॉपर सब आप देख लोगे। एटलीस्ट आपको 1 घंटा लगेगा। आगे चलो। चलिए आप सभी को दोबारा मेरी तरफ से यहाँ पे झूले नमस्ते। नमस्ते। हमारा फर्स्ट गैलरी का नाम था नेशनल गैलरी, जिसके अंदर आप लोगों को फोटोग्राफी अलाउड नहीं था बिकॉज ऑफ दैट फ्लैग्स। उन फ्लैग की वजह से आप लोग यहाँ पे फोटो अलाउड नहीं था। यहाँ पे आप लोग हर एक जगह पे फोटो ले सकते हैं, वीडियो बना सकते हैं, रिकॉर्डिंग करना है तो आप लोग कर सकते हैं। इस गैलरी का नाम है कारगिल सियाचिन गैलरी। कारगिल के अंदर 1999 में युद्ध होता पाकिस्तान के साथ, और सियाचिन ग्लेशियर के ऊपर हमारे इंडियन आर्मी के सोल्जर्स -40 डिग्री से -70 डिग्री में कैसे तैनात रहते हैं उसके बारे में आप लोग को अच्छे से ब्रीफिंग किया जाएगा। कारगिल सियाचिन गैलरी में मैं आप सभी को हार्दिक स्वागत करता हूँ। जितना भी सियाचिन ग्लेशियर का इलाका दिखा रहा है वहां का टेम्परेचर अभी इस टाइम -40 डिग्री है। दिसंबर जनवरी में -60 से 70 डिग्री तक रहता है। उसके बारे में मैं आप लोगों को अच्छे से ब्रीफिंग करूंगा। फिलहाल आप लोगों का फोकस जो इस जमीन के ऊपर, इसको बोलते हैं इंडियन आर्मी में टेरियन मॉडल या सेन मॉडल। इंडियन आर्मी तब बनाता है जब किसी ऑपरेशन को लॉन्च किया जाता है या उसके बाद किसी को डीप ब्रीफिंग देने जा रहा हूं, जो कि मैं अभी आप लोग यहाँ पे डीप ब्रीफिंग देने जा रहा हूं। कारगिल वॉर शुरू करने से पहले आप लोगों में से एक सर बोलेंगे भारत माता की, बाकी सब बोलेंगे जय। आप लोग तैयार है? चलिए शुरू कीजिए। आप लोग भारत की जय, भारत माता की जय, भारत माता की जय। जब तक आप लोग का भारत माता ही ठीक नहीं होगा 5:30 बजे तक इसी तरह यहाँ पे खड़ा रहेगा। जिस किसी का भी हाथ नीचे दिखाई दिया दिन भर भारत माता पुकारने दूंगा। बाद में नहीं बोलना सर हमें लेट हो रहा है। आप लोगों की आवाज जो है पाकिस्तान बॉर्डर तक जाना चाहिए। जाएगा? কার্গিল যুদ্ধের বর্ণনা শুনতে শুনতে কখনো ক্রোধে, কখনো দুঃখে, আবার কখনো আমাদের সৈন্যবাহিনীর বীরত্বের গৌরব গাথায় সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠছিল। দ্রাস থেকে বাটালেক পর্যন্ত 134 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড পাকিস্তানি আর্মি লুকিয়ে চুরিয়ে আমাদের থেকে অধিকার করে ফেলেছিল। কার্গিল যুদ্ধের ইতিহাস হলো সেই ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধারের ইতিহাস। কেমনভাবে ক্যাপ্টেন সৌরভ কালিয়া ও তার টিমকে বন্দি করে অকথ্য অত্যাচার করে হত্যা করেছিল পাকিস্তানি সৈনিক। কিভাবে ক্যাপ্টেন বিক্রম বত্রা, ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব ও রাইফেলম্যান সঞ্জয় কুমার তাদের প্রবল পরাক্রমে একে একে উদ্ধার করে সমস্ত ক্যাপচার হয়ে যাওয়া ভারতীয় ভূখণ্ড। পরবর্তীকালে এদের সকলকে দেশের সর্বোচ্চ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড परमवीर चक्रे भूषित करा है। इसीलिए वहां पे लिखा हुआ है सेलिब्रेशन 20 ईयर ऑफ कारगिल वॉर 2019। सेलिब्रेशन हुआ था यहाँ पे, नाच गाने का सेलिब्रेशन नहीं हुआ था, एंजॉयमेंट का सेलिब्रेशन नहीं हुआ था। सेलिब्रेशन का मतलब 527 जवान जो शहीद हुए थे उन जवानों को वेपन के साथ सलामी दिया गया, उनको रीत चढ़ाया गया, उनको अमर जवान ज्योति जलाया, लास्ट में उनको विक्ट्री फ्लेम के साथ उनको सम्मान किया गया था, जो हम मशाल बोलते हैं।
वो मशाल उठाने के लिए फर्स्ट टाइम हमारा 19 में CDS बना था, चीफ ऑफ डिफेंस सर्विस फर्स्ट टाइम बना था, तीनों सेनाओं का जो है आर्मी चीफ बना था, जिनका नाम है जनरल विपिन रावत साहब मौजूद थे। अभी बदकिस्मती से वो भी हमारे साथ नहीं है। आप लोगों को सम्मान करते वहाँ पे नजर आएगा विपिन रावत साहब, एक प्लेन दुर्घटना में वहाँ पे वो शहीद हुए। এখানে ডিসপ্লেড রয়েছে পাকিস্তানি সৈন্যবাহিনীর থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রশস্ত্র। সিয়াচেন গ্লেসিয়ারের মতো তীব্র শীতল আবহাওয়ায় সৈন্যবাহিনী কী করে জীবন ধারণ করে তার মডেলও এখানে দেখানো হয়েছে। রয়েছে মাত্র 22 বছর বয়সী ক্যাপ্টেন বিজয়ন থাপারের তার বাবাকে লিখে রেখে যাওয়া শেষ চিঠিটি। সেই তরুণ জানতো আগামীকালের যুদ্ধে যাওয়াই তার জীবনের শেষ দিন হবে, আর তাই সে তার মনের কথা লিখে গেছিল তার বাবাকে। ভিডিওটি 2 মিনিট পজ করে চিঠিটি পড়ে দেখার অনুরোধ রইল। আমিও তো এক মা, এই চিঠিটি ভিডিওতে পড়ে শোনাবো আর কান্নায় আমার কণ্ঠস্বর অবরুদ্ধ হবে না এমন জাদু তো আমার জানা নেই, তাই চিঠিটি পড়ে শোনাবার সাহস করতে পারলাম না। তবে আপনারা পড়বেন, একটু হলেও অনুভব করতে পারবেন এই চিঠিটি পড়ার সময় কতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল সেই হতভাগ্য মা বাবাকে। আমাদের পরবর্তী গন্তব্য ম্যাগনেটিক হিল। গাড়ি নিউট্রাল অবস্থাতে থাকলেও আপহিল যাচ্ছে বলে মনে হয় এখানে, তবে বলা হয় এতে সত্যিই কোনো ম্যাগনেটিক এফেক্ট নেই, অপটিক্যাল ইলিউশন মাত্র। এখানকার ল্যান্ডস্কেপের অদ্ভুত লেআউটের জন্য ডাউনহিলকেও আপাতচক্ষে আপহিল বলে মনে হয়। যাই হোক, এই পয়েন্টে লাগানো আছে 2টি সাইনবোর্ড, আর ট্যুরিস্টদের হিড়িক পড়ে গেছে সেই সাইনবোর্ডের সঙ্গে নিজেদের ছবি তোলার। আমরাও অবশ্য বাদ গেলাম না। রাস্তার মাঝে গোল করে পার্টিকুলার পয়েন্টকে নিশানা করা হয়েছে। দেখলাম ম্যাগনেটিক এফেক্ট নিয়ে কারোরই মাথা ব্যথা নেই। এখানকার অপূর্ব ল্যান্ডস্কেপ আর বিউটিফুলি মেড আপহিল রোড ইনস্টাগ্রাম রিলের জন্য এত আইডিয়াল যে হাইওয়ের তীব্র বেগে চলে আসা গাড়ির ভয়কে উপেক্ষা করে একের পর এক ছবি তুলছে লোকে। আমি বা বাদ যাই কেন, এমন জায়গায় তো বারবার আসা হয় না, অগত্যা। আমাদের নেক্সট পয়েন্ট সঙ্গম, অর্থাৎ 2টি নদীর কনফ্লুয়েন্স। বাঁ দিক থেকে আসা শোক নদী মিলেছে ইন্দাস বা সিন্ধু নদীর সঙ্গে, সেটি পরবর্তীতে সিন্ধু নামেই প্রবাহিত হয়ে ঢুকে পড়ছে পাকিস্তানে। এই সেই বিখ্যাত সিন্ধু নদ, যার জলের বন্টন নিয়ে বহু আলোচনা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন অপারেশন সিন্দুরের পর। গাড়ি নেমে এসেছে নিচে একেবারে জলের ধারে। আমরা খুব কাছ থেকে কনফ্লুয়েন্স আরও ভালো করে দেখতে পেলাম। এই পয়েন্টটি রিভার রাফটিংয়ের জন্য খুব পপুলার। বেশ কিছু জিপ তার মাথার ওপরে রাফট বোট নিয়ে দাঁড়িয়ে আছে কাস্টমারের অপেক্ষায়। তবে জল এত ঘোলা যে আজ বিশেষ রাফটিং হচ্ছে না, মাত্র 1-2 রিভার রাফটিং দেখতে পেলাম আমরা। বছরের অন্যান্য সময় শোক নদীর জলের রং থাকে টার্কয়েজ ব্লু আর সিন্ধুর গ্রিনিশ ব্লু। এখন বর্ষাকাল, 2 নদীর জলই মাটি গোলা, তাই সম্পূর্ণ ঘোলা। তবে 2 ঘোলা জলের মধ্যেও রঙের ফারাক রয়েছে, তাই কনফ্লুয়েন্স বুঝতে অবশ্য অসুবিধা হচ্ছে না। পরের স্পটে পৌঁছাবার জন্য বেশ কিছুটা রাস্তা যেতে হবে। তবে লাদাখের রাস্তা যেন এক নেশার মতো, প্রকৃতির সৌন্দর্যের নেশায় বিভোর হয়ে কখন যে সময় কেটে যাচ্ছে তা বোঝা মুশকিল। লাদাখে এসে এটুকু অনুভব করতে শুরু করেছি যে এখানে ডেস্টিনেশন ইম্পর্ট্যান্ট নয়, এখানের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার পথ চলা। লাদাখের ভূপ্রকৃতি এত ইউনিক, এত ডিফারেন্ট যে একে ভালো না লেগে উপায় নেই। ওই সামনে দেখা যাচ্ছে পত্থর সাহিব গুরুদ্বারা। এই পত্থর সাহিব গুরুদ্বারার ইতিহাস খুবই প্রাচীন। 1517 সালে গুরু নানক দেবজি যখন লাদাখ পরিদর্শনে আসেন,
তখন এক রাক্ষস এক বিশাল আকারের পাথর তার দিকে ছুঁড়ে দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে গুরু নানকজিকে স্পর্শ করার পরই পাথরটি মোমের মতো নরম পদার্থে পরিণত হয়, আর এই নরম পদার্থ ঘিরে ফেলে তার পুরো শরীরকে। এই পাথরে গুরু নানকজির পিঠ ও মাথার ছাপ রয়েছে, আর এই পবিত্র পাথরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পত্থর সাহিব গুরুদ্বারা। ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত এই গুরুদ্বারাতে সারাদিন লঙ্গরের ব্যবস্থা আছে। আমরা এখানেই আমাদের দুপুরের খাবার খেলাম, ভাত, ডাল, রুটি ও 2 রকমের সবজি। রুটিটি প্রসাদ, তাই শ্রদ্ধার সঙ্গে 2 হাতের পাতায় রুটিটি নিতে হবে। পরে বাইরে এসে পেলাম বোঁদে আর চা, সব মিলিয়ে ভারী তৃপ্তি করে খেলাম। জল পরিবেশনের ব্যবস্থাটি বেশ অভিনব লাগলো। এবার হোটেলে ফেরা, বিকেলে যাব শান্তিস্তূপ দেখতে। বিকেল 5টায় হোটেলের বাগানে জমায়েত হয়েছি। পরের দিন আমরা যাব খারদুংলা হয়ে হুন্ডার। প্রায় 18,000 ফিট উপরে অবস্থিত খারদুংলা পাড়ি দিতে কি বিশেষ সতর্কতা নিতে হবে গাইড আমাদের তা জানালেন। বিকেলে যখন গাড়ি চলেছে শান্তিস্তূপের দিকে, পড়ন্ত সূর্যের সোনালি আভা তখন পাহাড়ের পরতে পরতে, কোথাও হলুদ, কোথাও ধূসর পাহাড়গুলি তখন সবই সোনার বরণ। রুক্ষ প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, লাদাখ না আসলে তা হয়তো অজানাই রয়ে যেত। গোল্ডেন পাহাড়ের উপরে গাঢ় নীল আকাশ, আর তাতে পেঁজা তুলোর মতো সাদা মেঘ মিলিয়ে প্রকৃতি এত পিকচারাস্ক যে ক্যামেরা বারবার উঠে আসছে হাতে। প্রত্যেক মুহূর্তেই যেন এক অজানা বইয়ের পাতা খুলে যাচ্ছে চোখের সামনে। শান্তিস্তূপা বেশ কিছুটা উপরে এই পাহাড়ের চূড়ায়। 1991-তে জাপানিজ সহায়তায় এই বুদ্ধিস্ট মনুমেন্টটি তৈরি হয়েছিল বুদ্ধিজমের 2500 বছর পূর্তি উপলক্ষে। এটির স্পিরিচুয়াল সিগনিফিকেন্সের সঙ্গে সঙ্গে দুর্দান্ত প্যানোরামিক ভিউও পাওয়া যায় পুরো লেহ শহরের। আর স্তূপটি দেখুন, 2 চোখ ভরে যাবে। শান্তিস্তূপা থেকে ডান দিকে দেখা যাচ্ছে দ্য মাইটি জাস্কার রেঞ্জ, তার সর্বোচ্চ শৃঙ্গ স্তোক কাংরি সূর্যাস্তের নরম আলোয় অপূর্ব রূপ নিয়েছে। करोगे तो हेवन में जाओगे, बैड कर्मा करोगे तो हेल में जाओगे, अच्छा कर्मा रहेगा तो आपका रीइंक्रेशन वगैरह होता है ऐसे ही। तो अपने जैसे हिंदुज़म में जो वेदास है अपने, तो बुद्धिज़्म में पित्ती का है।
हिंदुज़म में 4 वेद है, बुद्धिज़्म में 3 पित्तिका है, ओके, अभिधम्म पित्तिका, सुत्त पित्तिका एंड विनय पित्तिका। तो वो पित्तिकास में जो मंत्रास जो होते हैं वो मंत्रास आपको इस फ्लैग में लिखे हुए मिलते हैं। ये सिर्फ यहाँ पे नहीं है, ऑल ओवर वर्ल्ड में। इनका थिंकिंग ऐसे है कि जब भी हवा आती है फ्लैग हिलते रहते हैं, फ्लैग हिलने के बाद मंत्रास जो है क्लाइमेट में फैल जाते हैं और पूरा क्लाइमेट हैप्पी हो। হোটেলে ফিরে ডিনার সারলাম। ভেজ স্যুপ, স্যালাড, পাঁপড়, প্লেন রাইস, মুগ ডাল, গোবি মাটার, আলু ক্যাপসিকাম, রুটি আর চিকেন। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আমার লাদাখ ভ্রমণের প্রথম 2 দিন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানাবার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর সেই সবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো লাদাখ ভ্রমণের অন্যান্য এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।